করোনাকালের বাংলাদেশে এখন পর্যন্ত ফ্রন্টলাইন ফাইটার ডাক্তাররা এই যুদ্ধে ৩৩ জন মারা গেছেন আজকের শেষ খবর পাওয়া পর্যন্ত, এবং প্রায় ১১০০ জন চিকিৎসক এই রোগে আক্রান্ত হয়েছেন এবং আরও অনেকেই হয়তোবা এ রোগে আক্রান্ত হওয়ার শঙ্কার মধ্যে আছেন। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক্তারদের এই পেশার প্রতি দায়িত্ববোধ এবং এই যুদ্ধে আসলে অংশগ্রহণ করার বাস্তবতা। অন্যদিকে যদি আমরা দেখি যে আমাদের এই বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অন্যবারের চেয়ে কিছুটা বেড়েছে, কিন্তু আসলে এই স্বাস্থ্য খাতের বরাদ্দ, ব্যয়, বাস্তবতা এই আলোচনাগুলো করতে গেলে সবসময় কয়েকটি পয়েন্ট সবার আগেই সবসময় চলে আসে। একটি হচ্ছে যে এই খাতের সবচেয়ে বড় দুর্বলতা বলা হয় সেটি হচ্ছে যে চিকিৎসার চায়ে অবকাঠামো এবং ক্রয় সংক্রান্ত ব্যাপারে আগ্রহ বেশি থাকে, এবং সে আগ্রহের কারণেই কিন্তু সেখান থেকে অনেক রকম দুর্নীতি বা অনিয়মের তথ্য আমাদের সামনে আসে। এবং গত প্রায় কয়েক দশকে আমরা দেখেছি আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাটি অনেকখানি বেসরকারি স্বাস্থ্য খাত নির্ভর হয়ে গেছে, এবং যে কারণে এই সংকটের মধ্যেও দেখেছি যখন ডাক্তার, চিকিৎসক, নার্স প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন, তারপরেও কিন্তু আসলে অনেক মানুষকে ভুক্তভোগী হয়ে হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরতে হচ্ছে, অনেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছেন না। এই ভিন্ন ভিন্ন বাস্তবতাও কিন্তু সংকটের মধ্যে আছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের স্বাস্থ্য খাতের ব্যয় এবং বাস্তবতা, এবং এই বাজেটের সঙ্গে সমন্বয় করে আমাদের সমাধানটি সামনে কি আসতে পারে সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই চিকিৎসা খাত সংশ্লিষ্ট মানুষ এবং সামাজিক এবং শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে তারা স্ব অবস্থানে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মুস্তাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হানিফ, কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি যখন যুক্ত হবেন তখন তাকে আমরা স্বাগত জানাবো। দেখতে পাচ্ছি তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে আছেন অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব, চেয়ারম্যান স্বাস্থ্য অধিকার আন্দোলন সম্পর্কিত জাতীয় কমিটি, এবং তিনি বিএমএর সাবেক সভাপতি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই। এই যুক্ত থাকা অবস্থায় কোনো প্রশ্ন তৈরি হলে আপনারা আমাদের সঙ্গে ফোন করে যুক্ত হতে পারেন। এই নাম্বারটি আপনাদের জন্য দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা একইভাবে আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, নিউজ 24 এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি আপনাদের সঙ্গে আমরা যুক্ত আছি। আলোচনা আসলে প্রথমে ডাক্তার মোহাম্মদ হানিফ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আমরা ঠিক যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সংকটে চিকিৎসকরা সামনের সারির যোদ্ধা, তারা যুদ্ধ করছেন এবং তারা মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু স্বাস্থ্য খাতের যে মোটা দাগে দু একটি আলোচনা সবসময় হয়, ব্যয় এবং ব্যয়ের বাস্তবতা। এই প্রসঙ্গ নিয়ে আসলে আপনার মূল্যায়ন কি, বক্তব্য কি? এই খাতে আমরা সিন্ডিকেটের কথাও শুনেছি। ডাক্তার মোহাম্মদ হানিফ, আপনার মূল্যায়ন প্রথমে জানবো আমরা। থ্যাংক ইউ নিউজ 24-কে। আমি প্রথমে স্মরণ করতে চাই আমার যে ডাক্তার ভাইরা, প্রায় 35-36 জন ডাক্তার মারা গেছেন, আমাদের পুলিশ ভাইরা যারা মারা গেছেন এই করোনা যুদ্ধে, সেনাবাহিনীর ভাইরা যারা মারা গেছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী, 2 জন মন্ত্রী মারা গেছেন, তারপর হেলথ সেক্রেটারি ওনার ওয়াইফ মারা গেছেন, আরো অনেক জনগণ মারা গেছেন। তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করতেছি। হেলথ সাবজেক্ট যদি বাংলাদেশে আমরা আলোচনা করি, আমরা যদি কম্পেয়ার করি এশিয়া, ইভেন ওয়ার্ল্ডও বাদ দেবো না আমি, এশিয়া কান্ট্রি, নট ইভেন এশিয়া, ইভেন সার্ক কান্ট্রি, আমরা যদি কম্পেয়ার করি, ইজ দ্য ওয়ার্স দেন এনি সার্ক কান্ট্রি। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশে এভারেজ হেলথ বাজেট হচ্ছে পার পার্সন $88, যেটা ইভেন আমরা যাদেরকে ইয়ে করি পাকিস্তান, এখানেও প্রায় $129 পার পার্সন। আর সেই ক্ষেত্রে ভারত হচ্ছে 269, আর আপনার শ্রীলঙ্কা হচ্ছে 369, আর মালদ্বীপে তো আমাদের প্রায় অ্যাবাউট 2000-এর মতো। তো আমরা যদি কম্পেয়ার করি এই জিনিসগুলো, তাহলে পার ক্যাপিটা এর মধ্যে তো আমি তো $88 বললাম, এর মধ্যে আপনার বাজেটের থেকে আপনার কত পার্সেন্ট যে জনগণের পর্যন্ত আসতেছে সেই জিনিসটা কিন্তু আমরা এখনো জানি না। কারণ আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে যখন ডিসকাস করি বা দেখি, নিউজ পেপার, বিভিন্ন মিডিয়াতে দেখি, একজন লোক একটা যখন প্রজেক্টে কাজ শুরু হয় তখন এর দেখা যায় অ্যারাউন্ড 27% মতো জনগণের মধ্যে যেয়ে পড়ে। তাহলে এই $88 থেকে যদি ধরি আমরা কত পার্সেন্ট যদি ইয়ে হবে। আমরা যদি আরো চিন্তা করি, বাজেটে স্বাস্থ্য খাতে এবার বৃদ্ধি করা হয়েছে, আগে ছিল অ্যাবাউট 7.2% অফ দি বাজেট
কিন্তু আমরা যদি জিডিপির সাথে কম্পেয়ার করি, এটা ইটস অ্যাবাউট 1.3%। আমরা বাংলাদেশ বলতেছি, সারা ওয়ার্ল্ডের এখন দক্ষিণ পূর্ব এশিয়ার রোল মডেল বা অনেক কিছুই বলতেছি। আমরা মুখে বললে হবে না, আমাদেরকে শো করতে হবে এটা। কারণটা হচ্ছে কি, আমরা এখন এসডিজি কান্ট্রি হিসেবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে আমরা যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অলওয়েজ, জাতিসংঘতে আমরা অলওয়েজ বলি আমাদের 6% অফ দ্য জিডিপি উই হ্যাভ টু, আমাদেরকে ব্যয় করতে হবে হেলথ সেক্টরে। কিন্তু আমরা এইবার যদি আমরা মাত্র 1.3%-এর মতো বাড়ানোর পরও 1.3%। আর আমরা যদি স্বাস্থ্য খাতের, কিন্তু এটা ক্রমান্বয়ে হয়ে আসছে। আমরা যদি এসকাপের রিপোর্টটা দেখি 2010 সালে, সেই ক্ষেত্রে দেখতে পাবো 2010 সালে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে জিডিপির 1.1% আমরা বাস্তবায়ন করছি। এর পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু কমতে 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 গত বছর এটা ছিল 89.89%। জি, তার মানে আমরা সবগুলো কন্টিনিউয়াসলি কমেছে, এবং এইগুলোর সবগুলোর সাথে যুক্ত হয়েছে কারাপশন এবং অন্যান্য অব্যবস্থাপনা, এবং সবকিছু মিলিয়ে পুরা স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর দশা, এটার প্রমাণ আমরা পাচ্ছি। এতগুলো ডাক্তার মারা যাচ্ছে, এতগুলো চিকিৎসক মারা যাচ্ছে, 2জন মাননীয় মন্ত্রী আমাদের ইন্তেকাল করেছেন। কারণ তারপর অনেকগুলো, এক একজন ডাক্তার যখন এখানে মারা যায়, অনেকগুলো প্রফেসর মারা গেছেন। তারপর এখন শুনলাম, আজকেই শুনলাম নিউজের মধ্যে অ্যাবাউট 5টা মন্ত্রণালয়ের করোনা এফেক্টেড। তার মানে হচ্ছে 5টা মন্ত্রণালয় এফেক্টেড, মানে এই মন্ত্রণালয়গুলি প্রপারলি ফাংশন করতে পারবে না। তারপর হচ্ছে আপনার, আরো যদি বলি, এই মন্ত্রণালয়ের 5টা মন্ত্রণালয়ের পর অন্যান্য মন্ত্রণালয়রা, দেয়ার উইল বি অ্যাফ্রেড অফ দিস, তারা খুব ভয় পেয়ে যাবে, তখন কাজও ঠিক মতো প্রপারলি হবে না। হানিফ, আপনার কাছে যদি আমরা খুব সংক্ষেপে শেষ বাক্যটি জানতে চাই, সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতের বরাদ্দ গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে, কিন্তু বরাদ্দ যাই হোক আসলে বাস্তবায়ন করতে গিয়ে অনেক ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগটি আসে। সেই জায়গায় আসলে কি করণীয় হতে পারে বলে আপনি মনে করেন? আপনার এই বাক্যটি জানতে চাইবো আমরা আসলে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে শুধু এটা টোটাল প্ল্যানিং লাগতে হবে। আমাদেরকে রিমোট এলাকা, আমাদের প্রায় 14,000 থেকে 18,000 ক্লিনিক আছে, হেলথ ক্লিনিক আছে। এইখান থেকে শুরু করে আপ টু ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদের হাসপাতালগুলো কিভাবে প্ল্যানিং করে সাজাতে হবে। আমি মনে করি প্রত্যেকটা হাসপাতালকে অটোনমি দেওয়া উচিত। কারণ হাসপাতালগুলো অটোনমি গেলে আমরা ফিরবো, কারণ আলোচনা কেবল শুরু করেছি, আরো অনেকগুলো প্রসঙ্গ আমাদের আলোচনার মধ্যে আসবে। আমাদের সঙ্গে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এরই মধ্যেই যুক্ত আছেন। তিনি নিশ্চয় আলোচনার, আমরা তাকে একটু পরে মনে হয় পাবো, তার সঙ্গে আমরা একটু পরে কথা বলবো। আমরা ঠিক এই মুহূর্তে ডাক্তার রশিদি মাহবুব আপনার সাথে কথা বলতে চাই। আসলে এই যে ব্যাপারটি আমরা আলোচনা করছিলাম শুরু থেকে এখন পর্যন্ত, এই খাতের বরাদ্দ যাই হোক না কেন, বরাদ্দ বাস্তবায়ন করতে গিয়ে আসলে অনেক ধরনের অনিয়ম হয় বা দুর্নীতি হয়, সেটি চিকিৎসকদের নেতারাই বারবার বলেছেন, আপনারা যারা এই সমস্ত অধিকার নিয়ে কাজ করেন তারাও বলেছেন। আসলে এই অনিয়মটি বা দুর্নীতি করে কারা? সিন্ডিকেটের কথা আমরা শুনি, তারা আসলে কিভাবে এই কাজটি করে বলে আপনারা মনে করেন? এটা আপনার প্রথম ইয়াতে আসি যে এবার 40,000 কোটি টাকা মানে প্রচার হয়েছে যে 40,000 কোটি স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে। সত্যি কি তাই? করোনাতে যে টাকাটা দেওয়া হয়েছে 10,000 কোটি টাকা, সেটা কিন্তু করোনার পারপাসে থোক। জি, এবং করোনা কিন্তু স্বাস্থ্য খাতের নয়, এটা কিন্তু সার্বিকতার প্রেক্ষাপটে অনেকগুলো মন্ত্রণালয় এর সাথে জড়িত, এবং করোনার টাকা স্বাস্থ্য খাতে আনা যাবে না, করোনার পারপাসে খরচ করতে হবে। স্বাস্থ্য খাতে যেটা দিয়েছে 29,000 কোটি টাকা, তার মধ্যে 6,000 কোটি টাকা যাবে স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ পরিকল্পনা, থাকে 23,000 কোটি টাকা। 23,000 কোটি টাকার মধ্যে সেবা খাতে 2টা ভাগ আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে রিকারিং এক্সপেন্ডিচারের যেটা আমরা বলি রেভিনিউ বাজেট। রেভিনিউ বাজেটে 1,000 কোটি টাকা বাড়ছে। 1,000 কোটি টাকা বাড়ছে, কিন্তু এর মাঝখানে খরচও বেড়ে গেছে। সেই খরচ হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিল, তাদের বেতন ভাতা দিই কিন্তু এখান থেকে দিতে হবে, কারণ এটা যে পর্যন্ত ওইখানে না যায়। সুতরাং আপনার প্রথম কথাই হচ্ছে বাজেট স্বাস্থ্য খাতে বাড়েনি, বরঞ্চ আগের মতোই রয়ে গেছে, কিন্তু এর মাঝখানে কতগুলো উপসর্গ আইসা দেখা দিচ্ছে। আপনার বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসার যে ব্যাপারটা, তাতে যে খরচটা হয় তা 68% খরচ হয় আউট অফ পকেট।
আর বাকি যে টাকাটা 26% সেটা আসে সরকারের স্বাস্থ্য খাত থেকে। এখন এখন দরিদ্রের সংখ্যা বাড়বে। কত দরিদ্রদের বাদ দেন, যারা নিম্নবিত্ত বা যারা মধ্যবিত্ত তাদেরকে কিন্তু এখন বেশি খরচ করতে হবে তার চিকিৎসা পাওয়ার জন্য, এবং এই জায়গাটাই হয়ে গিয়ে সবচেয়ে বড় দুর্বল জায়গা। এরা এই চিকিৎসা জনচাহিদার ভিত্তিতে তাদের দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ বাজেট কম, এত কম পয়সায় ভালো চিকিৎসা দেওয়া সম্ভব না। তারপরে যেটা এর মধ্যে আছে সেটা হচ্ছে MSR এর যে খরচটা হয়, কেনাকাটা হয়, সেখানে একটা দুর্বৃত্তায়িতের ব্যাপার আছে। এখন কথা হচ্ছে যে খরচ করতে পারে না, খরচ করতে না পারার ব্যর্থতা তো জনগণের না, সেটা হচ্ছে সরকারের বা সরকারের কর্মচারীদের। তাদের কেন পারে না সেটা নিয়ে কিন্তু কোনো এক্সপ্লেনেশন আমরা শুনিনি। স্বাস্থ্য খাতের যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা কি আর দে ওয়েল ট্রেন্ড ফর ফাইন্যান্সিয়াল এন্ড ম্যানেজমেন্ট পারপাস? সে ডাক্তারিটা ভালো জানে, কিন্তু ওই জায়গায় তো তার ট্রেন্ড হয়নি। সুতরাং এটা কিন্তু নট ইউজুয়াল, যে এটা আনইউজুয়াল, এটা হতেই পারে। সুতরাং সবকিছু মিলে আপনি যে বাজেট পাচ্ছেন, এই বাজেটটা জনপ্রত্যাশা স্বাস্থ্য খাতের বাজেটটা হবে না। করোনার ব্যাপারটা যদি আসি, করোনার যে বাজেটটা সেটা কিন্তু আপনার, যেটা আমার পুলিশদের আজকে ডিউটি দিচ্ছে, পুলিশদের চিকিৎসা হচ্ছে, কিংবা র্যাব ডিউটি দিচ্ছে, তাদের চিকিৎসা, তাদের ডিউটির পয়সা, এগুলো কিন্তু সব ওইখানেই চলে যাবে। তাদের ফুয়েল চার্জ, এগুলো কিন্তু সব ওই থোকের থেকে যাবে, কারণ এই মন্ত্রণালয়গুলো করোনার ব্যাপারে ইনভলভ। তারা তো তাদের বাজেটের টাকা করে করোনার কাজটা করবেন না। সুতরাং এই জায়গাতে আমরা যেটা দেখছি, ওই থোকে কি হবে সেটা কিন্তু বাজেটে স্পষ্টকরণ নাই। থোকের টাকাটা, এই 10,000 কোটি টাকা কিভাবে খরচ হবে, সেটা যদি সেক্টর ওয়াইজ দেওয়া হতো যে এটা রুগীর পারপাসে খরচ হবে, খুশি হতাম। আমাদের দাবি খালি একটি, আমি মনে করি যে যেহেতু এটা একটা মহামারী, করোনার আক্রান্ত লোকজন, তাদের চিকিৎসাটা সরকারের বিনা পয়সায় করা উচিত, পাবলিক সেক্টর। জি, আপনার কাছে আমরা এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আমি আসবো, কারণ আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে, সেই প্রশ্নগুলো একটু পরে উত্থাপন করছি আপনার কাছে। আমরা ঠিক এই মুহূর্তে মোস্তফা জালাল মহিউদ্দিনকে আমরা পেয়েছি, তার কাছে আমরা একটু আসতে চাই এই প্রসঙ্গে। আসলে আমরা বারবারই বলছিলাম যে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ বাড়াতে হবে, এবং তার পাশাপাশি আমাদের স্বাস্থ্য খাতের এবং এই কাঠামোর মধ্যে যে আসলে ফাঁকফোকরগুলো আছে, যেগুলো করোনা আমাদেরকে দেখিয়ে গেল, সেগুলোকে সমন্বয় করে একটি বড় ধরনের প্রস্তাবনা আসতে পারে এই বাজেটের মধ্য দিয়ে বা বাস্তবায়নের ক্ষেত্রে। আপনার কাছে কি মনে হচ্ছে? দুজন চিকিৎসকই বলার চেষ্টা করেছেন যে আসলে বাজেটটি কিন্তু আপাতত বেড়েছে, কিন্তু আসলে বাড়েনি, এবং এই খাতের ব্যবস্থাপনা অব্যবস্থাপনা নিয়ে তো পুরনো অভিযোগটি আছেই। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। ওই চ্যানেল 24 এ আছে না, প্রশ্নটা আসলে তাই, এবং আমি বিশ্বাস করি যে আমাদের বিএমএর সাবেক সভাপতি প্রফেসর রশিদে মাহবুব সাহেব যে কথাটি বললেন, সেই কথাই কিন্তু বাস্তব কথা। এই কথার থেকে কিন্তু কেউ অন্যদিকে নিয়ে যেতে পারবে না। সেই কথার ভেতর দিয়ে আমাদের কিন্তু হাতে রইল শুধুমাত্র থোক বাজেটটাই। এই করোনার কারণে এই থোক বাজেটটা যদি আমরা সেভাবে ইউটিলাইজ করতে পারি, আমরা আমাদের মন্ত্রণালয় যদি সেভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে হয়তো আমরা একটা পর্যায়ে যে উপনীত হতে পারবো। তবে আমি এর ভেতর দিয়ে পরে যেটা আমার ব্যক্তিগত উপলব্ধি, যে আমাদের আজকে যিনি দেশ পরিচালনা করছেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা, এবং তিনি যেহেতু গণতন্ত্রের মানুষ কন্যা, তার মানসিকতার ভেতর দিয়ে আমাদের এই আজকের প্রেক্ষাপটে ধরুন যে সরকারের স্বাস্থ্যখাতে যে বাজেটই ছিল, আমাদের কাজের কিন্তু কোনো ত্রুটি হয় নাই। আমাদের জিনিসপত্র মন্ত্রণালয় থেকে কিনে নিয়ে আসবেন, আমাদের সেবার জন্য ডাক্তারদের দিবেন, জনগণের কাছে দিবেন, সেটা কিন্তু আমাদের কমতি হয় নাই। তো আগামীতে ইনশাল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে, যেহেতু বাজেট বেড়েও বাড়ে নাই, সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করব যে এই থোক বরাদ্দ আর মাননীয় প্রধানমন্ত্রী নিজের মানসিকতার কারণে নিশ্চয়ই উনি আরও দিবেন, দিয়ে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস।
মুস্তফা মহিউদ্দিন, আপনার কাছে আরো একটি প্রশ্ন আছে আমাদের, আসলে যেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো প্রশ্ন? এই সংকটের মধ্যে আসলে অনেকগুলো বিষয় আমাদের সামনে এসেছে, যে কথাটি ভূমিকা বলার চেষ্টা করেছিলাম, যে আসলে স্বাস্থ্য খাতের বরাদ্দ যাই হোক না কেন, হাসপাতাল ব্যবস্থাপনার চাইতে বা রোগী ব্যবস্থাপনার চাইতে কাঠামোগত ব্যবস্থাপনার দিকে মনোযোগ বেশি থাকে, মানে বিল্ডিং তৈরি করা, কেনাকাটা, এবং সেখানে একটা দুর্নীতির প্রচ্ছন্ন সুযোগ থেকেই থাকে। এই প্রসঙ্গে আসলে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, সেই আখড়ার থেকে তো নিশ্চয়ই আমাদের আজকে বেরোতে হবে। আজকে ধরেন এই করোনার কারণে আমাদের আজকে আমাদের যা জিনিসপত্র লাগার কথা ছিল, যে হাসপাতাল থাকার কথা ছিল, কিন্তু আমরা সেভাবে রুগীকে সেবা সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। আমাদের ওই বলেন কুয়েত মন্ত্রী বলেন, আমাদের সেই আর্মির ওদের কথাই বলেন, আর আমাদের নতুন যেগুলা যা আছে এগুলো আমরা আরও যা পুরনো ছিল আমরা নতুন করে যে জনগণকে সেবা দিচ্ছি সেটা কিন্তু পর্যাপ্ত নয়। আজকে যদি আপনি হাসপাতালে যান দেখবেন অনেক রুগী সিট পাচ্ছে না, হাসপাতালে যান হাহাকার। এই অবস্থা থাকার কথা ছিল না। আমাদের মানসিকতা যদি পরিবর্তন হতো, নিশ্চয়ই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমাদের মন্ত্রণালয়ে তারা এই হাসপাতালকে আরও বড় করতেন, আরও ভালো করতেন। এই যে ধরেন আমাদের আজকে ট্রিটমেন্টের ধারায় আমরা কুয়েত মন্ত্রী সিএমএইচ বলেন, আমরা কর্মীটোলা, জি, যে বিল্ডিংগুলো হাসপাতালে কাজে লাগাচ্ছি, এটা তো আমাদের কথা ছিল না। আমাদের তো আরও আমাদের কথা ছিল না, আমাদের আরও বড় করার কথা ছিল, আরও ভালো করার কথা ছিল। তো সেই মানসিকতা যদি আমরা চিকিৎসকরা, আমাদের যারা দায়িত্ব পালন করেন তারা, আমাদের জাতীয় সংগঠন, আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করে অভিষ্ট লক্ষ্যে পৌঁছায়, নিশ্চয়ই আমাদের জন্য ভালো হবে। আমাদের তো এই করোনায় আমাদের যে হাসপাতালগুলা আমরা তো আগে সেভাবে ট্রিট করি নাই, আজকে কিন্তু আমরা ওইভাবে ট্রিট করে নেই। আজকের প্রেক্ষাপটে আমাদের হাসপাতালে কোভিড নন কোভিড আমরা একসাথে ট্রিটমেন্ট দিচ্ছি। এই একসাথে ট্রিটমেন্ট দেওয়ার কারণে কিন্তু আমাদের অবস্থানটা আমরা সেই সীমিত আকারে রয়ে গেলাম। কিন্তু আমরা যদি কোভিডের জন্য যদি একই ক্যাম্পাসে আমাদের হাসপাতালে কোভিড থাকতো, একই ক্যাম্পাসে আরেকটা বিল্ডিংয়ে আমাদের যদি নন কোভিড রুগী থাকতো, তাহলে আমাদের ট্রিটমেন্টের ধারাবাহিকতা আপনার কাছে একটু পরে আমরা আবারও আসছি। আপনার বক্তব্য আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা একটু ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছে আসতে চাই। আসলে এই খাতে অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হয়নি, এই কথাগুলো আসলে বারবার ঘুরে ফিরে আসে, এবং ঘুরে ফিরে আসলে সে পুরনো বৃত্তে আমাদেরকে ফিরতে হয় যে আমাদের অনেক স্বপ্ন, অনেক সম্ভাবনা, কিন্তু বাস্তবায়ন খুবই সামান্য, বা সামান্য আসলেই কেন, বা সামান্য কি না। এবং এই সিন্ডিকেট, এই পেশিশক্তি, এর মধ্যে আমলাতান্ত্রিকতা, এবং চিকিৎসকরা আসলে শেষ পর্যন্ত সব কিছুর মধ্যেও মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও সবাইকে সেবা দিয়ে উঠতে পারছেন না। আপনার বিশ্লেষণ জানতে চাই মুস্তাক হোসেন। দেখুন, অনিয়ম দুর্নীতি এই কথাগুলো বহুল আলোচিত, এবং এই সমস্যা সম্পর্কে সবাই জানি আমরা। আমি একটু অন্যভাবে দেখতে চাচ্ছি, যেখানে করোনার কারণে এই বাজেটের কি পরিবর্তনটা এখনো হওয়া সম্ভব। একটা তো হচ্ছে যে আমি ঠিক বিস্তারিত জানি না, বিশ্ব ব্যাংকের সহায়তায় 1127 কোটি টাকার একটা প্রকল্প এই বাজেটে অন্তর্ভুক্ত আছে, যেটা করোনা কেন্দ্রিক যে কার্যকলাপ সেটা আছে। আর এডিবির অর্থায়নে 1366 কোটি টাকার প্রকল্প, এই দুটো এখানে আছে। সেখানে নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে যারা প্রকল্পটি প্রণয়ন করেছেন, একনেকে পাশ হয়েছে, সেখানে বিস্তারিত আছে। সেই বিষয়টি জানলে বলা যাবে। তো আমি যতটুকু বাইরে থেকে জানি, সেগুলো মূলত কেনাকাটা, স্থাপনা করা এবং কিছু প্রশিক্ষণ। আর ঠিকই বলেছেন মুশিরবাবু স্যার, যে আমাদের যে টাকা 29,247 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মিলে, সেটা জাতীয় বাজেটের 5.15, এবং আমাদের যে জিডিপি সেটা একের খুব কিছু কম বেশি হতে পারে। এখন যেটা দরকার হলো, আমি যেটা অন্যান্য সময় বলেছি, করোনা মহামারীটা বা যে কোনো মহামারী প্রথম শুরু হয় কিন্তু নগরাঞ্চলে। এই নগরাঞ্চলে বিশাল এলাকা, সিটি কর্পোরেশন এলাকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কোনো স্বাস্থ্য কাঠামো নেই, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কাঠামো নেই। কিছু আছে, যাও আছে, সেটা গ্রামাঞ্চলে সিভিল সার্জন এবং ইউএচএফ নেতৃত্বে
একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যায় পর্যন্ত, এবং ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যকর্মী সেখানে নির্দিষ্ট করা আছে। হেলথ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে পরিবার কল্যাণ কর্মী, এনজিও কর্মী, স্যানিটারি ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর, পুষ্টি কর্মী, মাতৃ স্বাস্থ্য ইপিআই কর্মী আছেন। কিন্তু শহরাঞ্চলে আমি মনে করি টাকা যেখান থেকেই আসুক, টাকা থোক বরাদ্দ থেকেই আসুক কিংবা যে আমাদের ডেভেলপমেন্ট বাজেট থেকেই আসুক, এই যেখানে এখন মহামারীর সবচাইতে বেশি বিস্তৃত হচ্ছে এবং আমরা আশঙ্কা করছি যে হঠাৎ করে এই শহরাঞ্চলে কোনো ঘনবসতি এলাকায় মহামারীর বিস্ফোরণ করতে পারে, এখানে এলাকা ভিত্তিক স্বাস্থ্যকর্মীদেরকে ডিপ্লয় করা হোক। এবং ফিল্ড হাসপাতাল একটি আছে শুধু বসুন্ধরাতে, ঢাকা শহরের কথা বলছি, এরকম ফিল্ড হাসপাতাল এত বড় না হলেও প্রত্যেকটা থানায় বিভিন্ন ভবন নির্দিষ্ট করে, যে স্কুল বন্ধ আছে, কমিউনিটি সেন্টার বন্ধ আছে, অনেক সরকারি ভবন খালি আছে হয়তো, সেখানে ফিল্ড হাসপাতাল করবার জন্য এখনই জরুরি ব্যবস্থা নেওয়া হোক। এবং অতিরিক্ত যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারটা এখন রিক্রুট করা হয়তো যাবে না, যেসব জায়গায় গ্রিন জোন করা হবে সেই গ্রিন জোন থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স তাদেরকে এখানে ডিপ্লয় করা হোক এবং জরুরি ভিত্তিতে ওই শূন্যস্থান পূরণ করবার জন্য রিক্রুট করা হোক। সরকার ডাক্তার আরো নিয়োগ করবে বলেছে, আরো 2000 সেগুলো ত্বরান্বিত করা হোক। না হলে শহরাঞ্চলে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চট্টগ্রাম এবং আরো অনেক সিটি কর্পোরেশন এলাকাতে জরুরি ভিত্তিতে এই যে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা, দেখুন আজকে ঢাকা মেডিকেল কলেজ বলুন বা বিভিন্ন অনেক রোগী যাচ্ছে যাদেরকে হাসপাতালে না রেখে সেই ফিল্ড হাসপাতালে যদি আমরা চিকিৎসা করতাম, তাহলে ঢাকা মেডিকেলের মতো একটা টারশিয়ারি মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আইসিইউ যাদের দরকার, যাদের কন্টিনিউয়াস অক্সিজেন দরকার, তাদেরকে রেখে আমরা জীবন বাঁচাতে পারতাম। যারা সাধারণ মানুষ, অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন দরকার, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হতে পারছে না। মানে সব চাপগুলো একই জায়গায় এসে পড়ছে আমাদের কাঠামো না থাকার কারণে। সেই চাপ কমানোর জন্য কমিউনিটি ভিত্তিক ফিল্ড হাসপাতাল যদি করা হয়, সেখানে সিলিন্ডারের অক্সিজেন ব্যবস্থা করা যেতে পারে, তারা কিন্তু সেটা বেঁচে যাবে। কিন্তু এই হাসপাতালগুলো ওভারক্রাউডেড হয়ে গেছে, মৃদু লক্ষণযুক্ত অথবা তাদেরকে হয়তো অনেক কোনো কোমরবিডিটি আছে, কোমরবিডিটি সহ এবং বয়স কম, তাদেরকে আমরা ফিল্ড হাসপাতালে রেখে চিকিৎসা করতে পারি। এই দ্রুত ব্যবস্থাগুলো আমাদের শহরাঞ্চলে দেওয়া দরকার। আর কমিউনিটি ক্লিনিক গ্রামে আছে, শহরে কেন হচ্ছে না? শহরে এই মুহূর্তে হয়তো কাঠামো দেওয়া যাবে না, কিন্তু ঘোষণা করা উচিত যে কটা কমিউনিটি ক্লিনিক হবে এবং তাদের জনবল নিয়োগ করা উচিত। তারাও কিন্তু এই মহামারী মোকাবেলায় বিশেষ করে প্রতিরোধের যে কার্যকলাপ, স্বাস্থ্য শিক্ষার কার্যকলাপ, সচেতনমূলক কার্যকলাপ কিন্তু তারা করতে পারে এই মুহূর্তে। এটা করলে কিন্তু আমরা মহামারী, তার মানে মুশতাক হোসেন, আসলে আমাদের এই স্বাস্থ্য কাঠামোটাকে নিয়ে আসলে নতুন ভাবে ভাবা শুরু করতে হবে। আসলে আমরা কি আবারও সেই পুরনো ভাবেই ভাবছি কিনা, আসলে আপনার কি মনে হচ্ছে? ছোট করে জানতে চাই আপনার কাছ থেকে বিরতির আগে। হ্যাঁ, আমরা সেই বৃত্ত থেকে বেরোতে পারিনি যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেইটাকে থেকে বেরোতে পারিনি। জি, ডাক্তার মুশতাক হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা আলোচনার ঠিক যে জায়গায় আছি সেখানে ঘুরে ফিরে সেই পুরনো বৃত্তের কথায় আসছে এবং এর মধ্যে আরো কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে। সেটি হচ্ছে আসলে হাসপাতালগুলো কি শুধুমাত্র এই বেসরকারি হাসপাতাল নির্ভরতা হচ্ছে কিনা, এবং তার পাশাপাশি যারা আসলে জটিল রোগে ভুগছেন তাদের আসলে এই করোনা সিচুয়েশনের মধ্যে আরো অনেক বেশি সংকটের মধ্যে পড়তে হচ্ছে। এই দুটি বিষয় আমাদের তোলা থাকলো। বিরতির পরে এসে আমরা সেই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সবাই থাকবেন। ছোট্ট বিরতি নিচ্ছি আমরা একটা। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি স্বাস্থ্য খাতের ব্যয় এবং বাস্তবতা নিয়ে। এই আলোচনা করতে করতে আমাদের সামনে কয়েকটি প্রসঙ্গ এসেছে। সেই প্রসঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম যে আমরা দেখতে পাচ্ছি অনেক চিকিৎসক, অনেক মানুষ তারা হাসপাতাল ঘুরে মৃত্যুবরণ করছেন, তারা সুস্থভাবে সেই ট্রিটমেন্টটি পাচ্ছেন না। এবং এই বাস্তবতায় আসলে আমাদের সামনে এই প্রশ্নগুলো আসে যে আমরা এত বছর ধরে যে স্বাস্থ্য খাতে বরাদ্দটি রেখেছি বা যে খরচটি করেছি, অবকাঠামোগত উন্নয়ন করার কথা বলেছি, আমরা যন্ত্রপাতি ক্রয় করার কথা বলেছি, কিন্তু আসলে বাস্তবতায় সেটির সঙ্গে আসলে কোনো কিছু কি মিলছে? ঠিক এই প্রসঙ্গ নিয়ে একটা রশিদি মাহবুব আপনার কাছে এই প্রশ্নটি আমরা করতে চাচ্ছি। আসলে মাঠের বাস্তবতা এবং খাতা কলমের বাস্তবতা কি এক কিনা? ডাক্তার রশিদি মাহবুব। না, বাস্তবতা যেটা দেখছেন সেটি বাস্তবতা। আমাদের সুন্দর ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যন্ত্রপাতিও আমরা কিনছি, কিন্তু প্রপারলি ফাংশনিং হচ্ছে কিনা সেটা হচ্ছে আমার কাছে মূল জায়গা। কারণ বিল্ডিং দিয়া আর যন্ত্র দিয়া হাসপাতাল চলে না। হাসপাতাল চলতে গেলে তাকে ফাংশন করতে হয়। এই ফাংশনিংটা হচ্ছে ম্যানেজমেন্টের অংশ,
কিন্তু সেই ফাংশনিংটা কিন্তু করছে না। বর্তমানে যে ফ্রেমে আছে সংস্কারের বাইরে এই ফাংশনিং আপনি করতে পারবেন না যত টাকাই দেন না কেন। সুতরাং ফাংশনিং করতে গেলে আমার ডাক্তারদেরকে ওখানে যেমন যথাযথ মূল্যায়ন করে তাদেরকে চিকিৎসা সেবায় ওখানে নিয়োজিত করতে হবে, তাদের চাহিদা পূরণ একটা নেগোসিয়েট করতে হবে। অ্যাট দি সেম টাইম লজিস্টিক যেগুলো আপনারা দেন সেটা ওখানে ব্যবহার করার যোগ্যতা সম্পন্ন লোক, টেকনিশিয়ান, আদার্স। কারণ আপনাকে মনে রাখতে হবে চিকিৎসা কোনো একক ব্যাপার না, এটা পানি পড়া দিয়ে দিলাম ভালো হয়ে গেল তা না, এটা একটা টিম ওয়ার্ক। সেই টিম কিন্তু আমরা কোথাও গড়ে তুলতে পারি না, এটি হচ্ছে আমাদের বড় ব্যাপার। আরেকটি বিষয় এখানে আসি, সেটা হচ্ছে আমরা দেখেছি বেসরকারি খাতের হাসপাতালগুলো এই উদ্যোগের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার কথা বলেছেন, কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন না। তারাও বলছেন যে আসলে হুট করে বললে তো আমরা কাজ শুরু করতে পারবো না, আমাদের জন্য কি বন্দোবস্ত করা হয়েছে? তার মানে কি আবারও আসলে সেই সরকারি এবং বেসরকারি খাতের যে একসাথে চলার যে একটি ব্যাপার, সেটিকে আমরা দেখতে পাচ্ছি না কিনা এই সংকটের মধ্যে? এখানে মূল জায়গাটা কিন্তু দাঁড়িয়ে আছে অন্য জায়গায়। বেসরকারি খাতকে আপনি ইনভলভ করবেন আন্ডার হুইচ কনটেক্সট? পার্টিকুলারলি বাংলাদেশের বেসরকারি চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু 2-4-5টা ইনস্টিটিউট ছাড়া কিংবা প্রাইভেট মেডিকেল কলেজ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই ওইভাবে নেই। এখন আপনার এটা একটা প্রক্রিয়া আছে, ইন্ডিয়াতেও করেছে। আপনি বেসরকারি হাসপাতালকে বলতে পারেন তুমি আমাকে এতটা বেড দাও, আমি তোমাকে এই দিব, তোমার এই খরচের মধ্যে তোমার চিকিৎসা উঠে দেবে। অথবা আপনি রিকুইজিশন দিতে পারেন যে তোমার এই হাসপাতাল আমি নিয়ে নিলাম, এখানে আমি আমার রোগীদের চিকিৎসা করাবো এবং সেই হিসাবে যা খরচপাতি হবে সেটা দিব। কারণ এখানে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে মূলত খরচপাতি, বিলিং, এগুলো কোত্থেকে আসবে সেই জায়গাটা তো এনশিওর করা নেই। 5 স্টার গুলোতে তারা পারে, সেখানে ধর ক্ষমতাবানরা যায়, তাদের পয়সা আছে। অত দরিদ্র বা নিম্নবিত্ত তারা ওইখানে গিয়ে কি চিকিৎসাটা নিতে পারবে? পারবে না। সুতরাং এটা তো একটা মানে কি বলে যে নিজেদের মধ্যে একটা সমন্বয়হীনতা। সেটা আমি তো সেই জন্যই বললাম যে করোনার 10,000 কোটি যে টাকা, সেই টাকা সরকার বলুক আমার করোনা রোগী বিনা চিকিৎসায় মারা যাবে না। তারা যেই হাসপাতালে যেতে চায়, যেই হাসপাতালের কনভিনিয়েন্ট হয় সেখানে সে চিকিৎসা পাবে। আমরা যথাযথ বেসরকারি হাসপাতাল হলে মূল্যায়নে সেই সার্ভিসটা কিনছি। জি, রশিদ বাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমার এই প্রসঙ্গে ডাক্তার মোহাম্মদ হানিফ আপনার কাছে একটু আসতে চাই। আসলে যে সংকটগুলো নিয়ে কথা বলছি, সেই সংকটগুলো আসলে অনেক বছরের পুরনো এবং আপনারা সবাই এই কথা নিয়ে বলছেন যে এটি জানা সংকট, জানা অব্যবস্থাপনা, জানা সিন্ডিকেট। ভাঙতে পারি না কেন আমরা? তারা কি আসলে কাঠামোর চেয়েও শক্তিশালী, নাকি আসলে এখানে অন্য কোনো গলদ আছে বলে আপনারা মনে করেন? ডাক্তার মোহাম্মদ হানিফ। আসলে আমাদের কোনো প্ল্যানিং কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবতায় কিন্তু আমাদের কোনো প্ল্যানিং নাই। কারণটা হচ্ছে আপনি হাসপাতালগুলোতে ধরেন, হাসপাতালগুলোতে আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। আপনি ডাক্তার, গভর্নমেন্ট ডাক্তার যারা নাকি খুবই ক্ষমতাশালী, তারা সিটির মধ্যে থাকতেছে, বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে থাকতেছে, কিন্তু যার কোনো ক্ষমতা নাই তার পেরিফেরি থেকে আর আসতেই পারতেছে না। তো যারা নাকি ক্ষমতাশালী বা পলিটিক্যাল ইনভলভমেন্ট যাদের থাকে, তারা কিন্তু খুব বেশি ইনভলভ হয় না এখানে। খুব এই কারণে হসপিটাল সেট আপ গুলো একটা ইয়ে যাচ্ছে। আমি আরো একটু উদাহরণ দিই। যেমন ধরেন আপনি একটা পেরিফেরাল হেলথ কমপ্লেক্সে আপনি একটা গাড়ি ডোনেট করছেন যে বিভিন্ন জায়গাতে অ্যাম্বুলেন্স রুগী আনার জন্য। তো একটা অ্যাম্বুলেন্সের দাম মনে করেন 30-40 লাখ টাকা। কিন্তু কদিন পরে যখন দেখা গেল যে অ্যাম্বুলেন্সটা কোনো কারণে নষ্ট হলো, এখানে যদি 50,000 লাগে, টানা হেলথ কমপ্লেক্স যে টিএসসি আছে ওর কিন্তু এই ক্ষমতা নাই যে ওটা ঠিক করে আবার সচল করা। এবং এটা কয়েকদিন পরার পর এটা যখন ইনফর্ম করলো, আলটিমেটলি এই জিনিসটা নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রুপ এই যে টোটাল সিস্টেমটা আনা, যেই জন্য আমি শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা হাসপাতালগুলোকে যদি আমরা অটোনমি দিয়ে দিই, তাহলে ওই হাসপাতালগুলো যে ডিরেক্টর বা যা পরিচালক বোর্ড আছে, একটা পরিচালনা বোর্ড থাকবে, ওরাই চালাবে, গভর্নমেন্ট একটা বরাদ্দ দেবে এবং ডাক্তার থেকে রিক্রুট থেকে শুরু করে তারা ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সবকিছুই করবে। আর এগুলো না হলে কিন্তু আমরা কিন্তু টোটাল ডেভেলপমেন্ট আমরা করতে পারবো না। জি, মোহাম্মদ হানিফ, আপনার কাছে আমার আরেকটি ছোট্ট বিষয় জানার আছে, আসলে যুক্ত করতে চাই আপনার সঙ্গে। আসলে আমাদের যে স্বাস্থ্য বাজেটটি থাকে বা আমাদের যে টাকাটি বরাদ্দ থাকে, এই টাকার মধ্যে কি আসলে জেলা শহরে, উপজেলা শহরের হাসপাতালগুলোতে এক্সরে মেশিন নষ্ট থাকে, সেখানে আসলে অনেক রকম যন্ত্রপাতি অনেক বছর ধরে নষ্ট থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা ছোটোখাটো যে যন্ত্রপাতিগুলো কেনার যে সামর্থ্য থাকে সেটিও অনেক সময় কেনা হয় না। এগুলো কি ম্যানেজ করতে পারি না, নাকি এখানে কোনো ম্যানেজমেন্টের প্রবলেম আছে বলে মনে করেন? না, আপনার যদি লোকাল অথরিটিকে যদি এই বাজেটটা দেন,
তারা প্রয়োজনের জায়গায় এখানে অনেক ক্ষেত্রে হয়, যেমন আমি একবার দিনাজপুরে গেলাম কোন একটা কারণে, ওখানে যে দেখলাম যে লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু ওখানে ব্যবহার করার কেউ নাই। তো আমরা যদি হসপিটালগুলোকে যদি অটোনমি দিই, তাহলে সেক্ষেত্রে ওই হসপিটাল তার প্রয়োজন অনুযায়ী সে কিনতে পারবে, কারণ তার তো বাজেট থাকতেছে, তার ম্যান পাওয়ারও ঠিক। আর গ্রামে গঞ্জে এখন যেসব হসপিটাল বা যেসব জায়গায় আছে এখন ডাক্তার ওখানে কাজ করে না, আসে না, এই লোকাল ম্যানেজমেন্ট যখন থাকবে কিন্তু এই জিনিসটাও কিন্তু ইমপ্রুভ করে যাবে। কারণ আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ধরে ম্যানেজমেন্ট শুরু না করি, যেমন ধরেন আজকে আমরা স্ট্যান্ডার্ড ধরতেছি সিএমএস কে স্ট্যান্ডার্ড ধরে ঢাকা শহরের কিন্তু কোনো হাসপাতাল আজকে সিএমএস এর স্ট্যান্ডার্ড আমরা ধরতে পারতেছি না। কেন ধরতে পারতেছি না? যে কারণে সবাই ইনক্লুডিং আমাদের ডিজি সাহেব পর্যন্ত ওখানে যে চিকিৎসা করতেছেন। জি, তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড হাসপাতাল আমাদের বাংলাদেশে কোথাও নাই, এটাই তো প্রমাণিত এবার। হ্যাঁ। তো সেই হিসাবে যদি আমরা ধরি, কারণ ওখানে একটা সিস্টেম আছে, সিএমএস একটা সিস্টেম আছে, ওরা যা চায় যখনই প্রয়োজন হয় সেটা কিন্তু তারা ওই মুহূর্তে করতে পারে। কিন্তু পেরিফেরের কোনো হাসপাতাল বা আনলেস ইজ এ প্রাইভেট লেভেল এটা করা সম্ভব না। তো সেই জন্য লোকাল ম্যানেজমেন্টকে যদি আপনি ইনভলভ না দেন, তাহলে কিন্তু অনেকগুলো জিনিস আমাদেরকে। জি, মোহাম্মদ হানিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডাক্তার মোস্তাক হোসেন, আপনার কাছে আপনার শেষ বক্তব্যের শেষ লাইন ধরে আসি, যে আমরা আসলে ঘুরে ফিরে আবারও সেই পুরনো বৃত্তের মধ্যেই ঢুকে যাচ্ছি। এই করোনা আমাদেরকে বৃত্ত থেকে বের হওয়ার জন্য সাহস জুগিয়েছিল এবং সংকটগুলোকে আমাদের সামনে এনেছিল। পলিসি লেভেলে পরিবর্তন হওয়া দরকার। যারা পলিসি নিয়ে ভাবছেন তাদের মাথায় কি নিশ্চয়ই এই আলোচনাগুলো আছে, তারা কেন করতে পারেন না? সেক্ষেত্রে পরিবর্তনটা আমাদের চিন্তা দরকার যে জনস্বাস্থ্য কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা। এখানে একজন ডাক্তার একজন রোগীকে চেম্বারে চিকিৎসা দেবেন, হাইলি সফিস্টিকেটেড সেটা থাকবে অবশ্যই। আমাদের বাংলাদেশে সুপার স্পেশালিটি, অতি সূক্ষ্ম অপারেশন, অতি সূক্ষ্ম ইন্টারভেনশন সেগুলো থাকবে, কিন্তু গণমানুষের সাধারণ সমস্যাকে কেন্দ্র করে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে যদি পিরামিড আকারে চিন্তা করি, আমরা চূড়ার বিষয়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে সেখানে কিন্তু বেশ বৃদ্ধি করেছি, যদিও জনসংখ্যার তুলনায় খুবই কম। আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল এবং তার বেড সংখ্যা অবশ্যই জনসংখ্যার মধ্যে খুবই কম, কিন্তু তার তুলনায় যে বেসটা চওড়া হওয়া দরকার ছিল সেটা কিন্তু একদমই নেই। আমি সেটা বলেছি। যেমন ধরুন, এই যে পরিকল্পনা ছিল 2030 সালের মধ্যে আমরা এসডিজি অর্জন করব আমরা, তাহলে আমাদের সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ, সেটা আজকে 2020 সালে, মাত্র 10 বছর বাকি আছে, 15 বছর চলে গেছে। সেক্ষেত্রে কত বিস্তৃত হওয়া উচিত ছিল। আমরা টাঙ্গাইলে 3টি উপজেলা এক্সপেরিমেন্ট করলাম, 3টি উপজেলায়। আজকে এই অর্থ বছরে দেখা গেল 8টি উপজেলায় সেটি সম্প্রসারণ করা হবে। তাহলে যদি 2015 সাল থেকে শুরু করে 2020 সালে 3টি উপজেলা থেকে 8টি উপজেলায় সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মডেল কার্যকরী করা হয়, তাহলে 2030 সালে সার্বজনীন স্বাস্থ্যসেবা সবাইকে দেবার জন্য যে অঙ্গীকার করেছি আমরা বিশ্ব কমিউনিটির কাছে, সেটার কি হবে? সেগুলো একেবারেই উপেক্ষিত থাকছে। আর শহরাঞ্চলে তো বাদই দিলাম, শহরাঞ্চলে তো কোনো কাঠামো নেই, আমি আগের বক্তব্য বলেছি। কাজে আমাদের চিন্তাধারায় একটা ব্যাপক পরিবর্তন দরকার, এবং তাহলেই কিন্তু আমরা, স্যার একটা রশিদ স্যার বলছিলেন যে আমি করতে চাই কিনা, করতে যদি চাই পথ বের হবে, করতে যদি চাই এখানে অন্যান্য সে সমস্যা আছে, সমস্যা দূর হবে। সেই করতে যারা চান তাদেরকে দায়িত্বে আনতে হবে, এবং যারা আছেন তাদেরকে সেই করতে চাওয়ার বিষয়টা তাদেরকে পরিষ্কার করতে হবে। নিশ্চয়ই আমরা আমাদের দেশে যে আভ্যন্তরীণ সম্পদ, সে আভ্যন্তরীণ সম্পদের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাঠামোটা রচনা করতে পারি। আমাদের জনস্বাস্থ্যের কার্যক্রম অধিকাংশ ইপিআই থেকে শুরু করে পুষ্টি কর্মসূচি বা আইডিসিআর যে এমার্জেন্সি রেসপন্স করে, অধিকাংশই বিদেশি টাকার উপর নির্ভরশীল। কেন আমরা রাজস্ব খাত দিয়ে, এটা হচ্ছে হেলথ সিকিউরিটি, পাবলিক হেলথ সিকিউরিটি, কেন বিদেশি পয়সা নির্ভরশীল থাকবে? সেটা আমাদের রাজস্ব খাতের উপর নির্ভরশীল করা উচিত। আমাদের আইডিসিআর কে স্ট্রেংথেন করা উচিত, একজন ডিজির নেতৃত্বে আইডিসিআর এর সেই কাঠামো বদল করা উচিত। আমাদের মেডিকেল রিসার্চ কাউন্সিলকে একজন ডিজির নেতৃত্বে রিফর্ম করা উচিত। আমাদের সময় একদমই শেষ হয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে মোস্তফা জালাল মহিউদ্দিন আছেন। আমরা আপনার কাছ থেকে আসলে এই আলোচনার শেষ উপসংহারটি জানতে চাইবো। আসলে আমরা সবাই যাচ্ছি সংকট থেকে উত্তরণের জন্য, সবাই স্বাস্থ্য খাতের ভালো চাই, কিন্তু ভালো চাওয়ার পরেও আসলে ভালো শেষ পর্যন্ত করতে পারছি না আমরা। আপনার কি আলোচনা আছে, কি বক্তব্য আছে ব্যাপারে? আমি বলছিলাম যে আমাদের রশিদে মাহবুব হানিফ সাহেব, আমার স্নেহের মুস্তাক, তারা যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলা আমি কিন্তু সাদামাটায় আজকের প্রেক্ষাপটে করোনা ভাইরাসকে কেন্দ্র করে যে মারাত্মক ব্যাধি আমাদের উপরে চেপে বসেছে, সেটা আমরা কিভাবে ওভারকাম করব,
সেটা ওভারকাম করার জন্য আলোচনা হচ্ছিল প্রাইভেট হাসপাতালগুলোর ব্যাপারে। প্রাইভেট হাসপাতালের ব্যাপারে যারা এটা দায়িত্ব পালন করেন তারা তো করছেনই, কিন্তু আজকের প্রেক্ষাপটে সরকারের সাথে তারা অনেকবার আলোচনা করেছেন। আমিও দু একটি আলোচনায় উপস্থিত ছিলাম। তারা মুখে যা বলেন সেখান থেকে বেরিয়ে এসে তারা সেই কাজগুলা করেন না। তারা মনে করেন যেহেতু তাদের প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট হাসপাতাল, তাদের একটা বরাদ্দ থাকতে হবে, সেই বরাদ্দটা কিভাবে তারা পাবেন তারপরে তারা কাজ আরম্ভ করবেন। আপনি জানেন কিনা আমি জানি না, অনেক হাসপাতাল তারা কিন্তু নিজেরাই এই করোনা ভাইরাসের রুগী দেখছেন, কিন্তু কথা ছিল সরকারের সাথে কথা বলে এইগুলা করার। তো আমি মনে করি আজকে এই ইমার্জেন্সি পিরিয়ডে এই মারাত্মক ব্যাধির কারণে সরকার তো সব প্রাইভেট হাসপাতালগুলো সরকারিভাবে নিতেই পারেন, নিয়ে তারা সেবা করবেন, পরবর্তীকালে তাদের ফেরত দিবেন, তাদের যা লাগবে সেটা সরকার ব্যবস্থা করে দিবেন, তাহলে না আমাদের জনগণ উপকৃত হবে। আর যে কথাগুলা অন্যান্যরা যেটা বললেন যে আমাদের ইমার্জেন্সি বেসিসে, আমি যতটুকু জানি প্রায় হাসপাতালে তাদের নিজস্ব একটা ফান্ড সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। সরকার যদি সেগুলা কাজ করেন, হাসপাতালগুলা, অথরিটিগুলা, ইনস্টিটিউশনগুলা সেগুলো যদি কাজ করেন নিশ্চয়ই ভালো হবে। তবে আমি যেটা বুঝি আর কি, আমরা তো যে অবস্থায় বিরাজমান, আমরা কাজের ভেতর দিয়ে কত টাকা বাঁচালাম, মন্ত্রণালয়কে সর্বশেষ কত টাকা আবার ফেরত দিলে মন্ত্রণালয় আমাকে ভালো মনে করবেন, ভালো বলবেন, এই মানসিকতায় থাকলে কিন্তু হবে না। তাই আমাদেরকে আরও কঠিনভাবে আমাদের মনের অনুভূতিকে আমরা ব্যক্ত করে জনগণের সেবার ব্রত নিয়ে যেহেতু আমরা কাজ করছি, আর এই মারাত্মক ব্যাধি, ধরুন না এই মারাত্মক ব্যাধি আমাদের দেশে আমরা আজকে আক্রান্ত, কিন্তু আমাদের সেই ধন্যাঢ্য দেশ আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, তারাও তো আক্রান্ত। তারা তো আমাদের থেকে খুব বেশি ভালো অবস্থাতে নেই, কিন্তু তারা যদি দাঁড়িয়ে কাজ করতে পারে, আমি তো মনে করি আমরা বাঙালি, আমরা কিন্তু বীরের জাতি, আমাদের মেধা আছে, বুদ্ধি আছে, তারুণ্য আছে। আমরা মাত্র বঙ্গবন্ধুর নেতৃত্বে 9 মাস যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ সৃষ্টি করেছিলাম। তাই আমরা যদি মনে করি আমরা এই কাজটি করব, আমরা অবশ্যই পারি। আর এই কাজের ভেতর দিয়ে আমরা কিছু কথা বলে অন্য খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। জি, ডাক্তার মোস্তাফিজুর মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই চাই যে এই খাতের যে আমূল পরিবর্তন হোক এবং সংস্কার হোক, এবং আসলে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবাটি আসলে সহজলভ্য হোক। এই সংকট আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আপনারা যা নীতি নির্ধারণী জায়গায় আছেন, তারাও নিশ্চয়ই এই সংকটের মধ্যে রাষ্ট্রকে বোঝাবেন, সংগঠনকে বোঝাবেন, তাহলেই একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বাস্থ্য খাত তৈরি হতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো শুভরাত। কালকে আবারও একই সময় দেখা হবে আমার সঙ্গে।